থ্যাঙ্কস ঐশী, আমার জীবনে আসার জন্য। থ্যাঙ্কস আমার সাদা কালো জীবনটাকে রঙিন করে তোলার জন্য। সবশেষে থ্যাঙ্কস আজকের দিনটা এতটা স্নিগ্ধ করার জন্য। ঐশী মৃদু হেসে মাথাটা আরো একটু নত করল, যেন থুতনিতে এসে ঠেকে যাবে। জুভান ঐশীর দিকে তাকালো, মোহময় সেই চাহনি। আচমকা জুভান এক অদ্ভুত কাজ করে বসল। ঐশীর হাত ধরে হ্যাচকা টান দিয়ে ওকে নিজের কোলে বসিয়ে নিল। ঐশী আকস্মিক এই আচরণে হতবাক হয়ে তাকালো জুভানের দিকে। জুভান ঐশীর চোখের দিকে তাকালো, বলল, লজ্জা পাচ্ছ? কথা বন্ধ কেন? ঐশী নিচে তাকালো। আসলে সে লজ্জা পাচ্ছিল। লজ্জায় রীতিমতো আলুথালু হয়েছিল এতক্ষণ। জুভানের চোখে চোখ রাখার সাহস ক্রমশ কমে এসেছে। জুভান ঐশীর অবস্থা বুঝতে পেরে হাসল। হঠাৎ ঐশীর নাক টিপে বলল, আরে নাকটা লাল হয়ে যাচ্ছে, এত লজ্জা কিসে? ঐশী নাকে হাত দিল, সত্যি লাল হয়ে গেছে। ইস, জুভান কি ভাবছে? ঐশী লজ্জা দমানোর চেষ্টা করলো, কিন্তু ছাদের কথা মনে পড়তেই সেই দমানো লজ্জা আরো দ্বিগুণ হারে বেড়ে যাচ্ছে। কি একটা অবস্থা! স্যার, আজকে কি রান্না করব? সার্ভেন্টের কথা শুনে ঐশী আর জুভান সামনে তাকালো। একজন মেয়ের মাথা নিচু করে আছে। ঐশী তাকে দেখে হুড়মুড়িয়ে উঠতে গেল। ঐশী লজ্জা পাবে দেখে জুভানও ওকে ছেড়ে সোজা হয়ে দাঁড়ালো। ঐশী নিচের রুমে চলে এসেছে। জুভানোর যাওয়ার দিকে তাকিয়ে ছোট্ট করে নিঃশ্বাস ফেলে সার্ভেন্টকে কাজ বুঝিয়ে দিল। খাওয়া দাওয়ার পর্ব শেষ হতেই ঐশী রুমে চলে গেল। জুভান নিজের রুমে বসে ল্যাপটপে কি একটা করছে, সে আসার নামগন্ধই নেই। জুভান ল্যাপটপ বন্ধ করে উঠে দাঁড়ালো। সম্পূর্ণ রুম জুড়ে পায়চারি করতে লাগলো, ঐশীকে ডাক দিবে কিনা। যদি ঐশী মানা করে দেয়? জুভান খানিক চিন্তা করে ভাবলো, থাক, ডাকার দরকার নেই। ঐশীর হয়তো ওর সাথে এক বিছানায় ঘুমাতে অস্বস্তি লাগবে। জুভান বিছানায় গা এলিয়ে দিল। ঘন্টা খানেক কেটে গেছে, কিন্তু জুভানের চোখে ঘুম নেই। চোখের প্রতিটা পাতায় পাতায় ঐশীর চিন্তা জেঁকে বসেছে। ঘুম আসবে কোথা থেকে? জুভান কয়েকবার এপাশ ওপাশ করলো, শেষ পর্যন্ত হাল ছেড়ে দিয়ে ঐশীর রুমের দিকে পা বাড়ালো। এক বিছানায় না ঘুমালেও এক রুমে তো ঘুমাতেই পারে, তাই না? ঐশীর রুমের দরজা হালকা ফিরিয়ে রাখা। ঐশী ঘুমিয়ে গেছে কি? জুভান খুব সন্তর্পণে দরজা মেলে ভিতরে উকি দিল। হ্যাঁ, ঐশী ঘুমে, কিন্তু এখন ঐশীকে কি ডাক দিবে? যদিও বিরক্ত হয়, জুভান 7-5 ভেবে চলে যেতে উদ্যত হয়, কিন্তু অর্ধেক পথ যেতেই আবারও ঐশীর রুমে ফিরে আসে। ঘুমন্ত ঐশীকে চট করে 5 কোলা করে কোলে তুলে নেয়। ঐশী ঘুমের মাঝে জুভানের বুকে মুখ লুকায়। জুভান হাসে, নিঃশব্দ অর্থবহ সেই হাসি। খুব সাবধানে ঐশীকে কোলে করে নিচের রুমের বিছানায় এসে শুইয়ে দেয়। ঐশী ঘুমের ঘোরেই পাশ ফেরে। জুভান নিজে ঐশীর পাশে এসে শুয়ে পড়ে। ঐশী ঘুমিয়ে। জুভান গালে হাত দিয়ে ঐশীর ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে আছে। কি যে মায়া ওই মুখে! জনম জনম কাটিয়ে দেওয়া যায় ওই মায়ার ভিড়ে। ঐশী হঠাৎ ঘুমের ঘোরেই জুভানের বুকে মুখ গুজে দিল। জুভান হতভম্ব হয়ে ঐশীর দিকে তাকালো। ঐশীকে একটু সরিয়ে দিতে চাইলেই ঐশী জুভানের বুকে আরো গভীরে প্রবেশ করে। জুভানের বুকে নাক ঘষে তার বুকের ওম নেওয়ার চেষ্টা করে। ঐশীর কি ঠান্ডা লাগছে? জুভান হাত বাড়িয়ে এসির রিমোটটা হাতে নিয়ে এসির তাপমাত্রা বাড়িয়ে দেয়। তারপর মৃদু হেসে ঐশীকে জড়িয়ে ধরে চোখ বোঝে। জুভানের দুচোখে ঘুম লেগে আসে। নিত্যদিনের মতন সকাল 9:30টায় ঐশীর ঘুম ছুটে যায়। নিজের শরীরের সাথে আরেকজনের অস্তিত্ব টের পায় সে। চোখের পাতা কয়েকবার কাঁপতেই ঐশী চোখ মেলে তাকায়, কিন্তু ঐশী অবাক হয়। জুভান ঐশীকে দুহাতে জড়িয়ে ধরে চোখ বুজে আছে। কিন্তু প্রশ্ন হলো, ঐশী এ ঘরে কখন এলো? রাতে কি হাঁটতে হাঁটতে চলে এলো? কিন্তু ওর তো হাঁটার অভ্যেস নেই। তবে ঐশী জুভানের থেকে শরীর ছাড়ানোর চেষ্টা করলে জুভানের ঘুম ভেঙে যায়। আদো চোখ মেলে ঐশীর মুখ দেখে মুচকি হাসে সে। মিহি সুরে গুড মর্নিং বলে পুনরায় চোখ বুজে নেয় জুভান। ঐশী কিছুটা অবাক হয়। জুভান এত স্বাভাবিক কেন? ওর ঘরে ঐশীকে দেখে অবাক হলো না? তবে কি জুভান নিজে ঐশীকে এ ঘরে এনেছে? ঐশী উত্তর পেল। হ্যাঁ, উত্তরের ঘরটা পূরণ হতেই মুখে ফুটল এক অমায়িক হাসি। মানুষটা বড্ড পাগল, ঐশী বলতেই উন্মাদ। ঐশী জুভানের বাহু থেকে সরে যেতে উদ্যত হলেই জুভান আরো শক্ত করে ঐশীকে আঁকড়ে ধরে। ঐশী একদম মিশে যায় জুভানের সাথে। এত শক্ত করে ধরেছে যে ঐশীর দম আটকে আসলো। মুখ ফুটে অস্ফুট সুরে বলল, আস্তে ধরুন, মরে যাচ্ছি। জুভান বাঁধন হালকা করে দিল, চোখ বুজে উত্তর দিল, এবার ঠিক আছে।
ঐশী উত্তর দিল না। চুপচাপ জুভানের বুকে মিশে রইল। মানুষের হৃদস্পন্দন এত সুন্দর হয়? ঐশী মুগ্ধ হয়ে শুনল। জুভান এখনো চোখ বুজে আছে। ঐশীর চুলে ঠোঁট বসিয়ে বলল, এই হৃদস্পন্দনটা তোমার নামে দলিল করা মিসেস মির্জা। ঐশী হাসল। এক ফালি সুখ উপচে পড়ল সেই হাসির শব্দে। জুভান এত সুন্দর করে কথা বলে কেন? ঐশীর দম আটকে আসে এসব শুনে। সে কি জানে না রাতের সময় জুভান একটা কনসার্টে পারফর্ম করছে? কিন্তু বারবার জিন্সের পকেটে থাকা মুঠোফোনটি বেঁচে উঠছে। জুভান প্রথমে ব্যাপারটা গুরুত্ব না দিলেও শেষে মনে হলো ঐশী বাসায় একা আছে। কোনো বিপদ হলে? জুভান কনসার্ট থেকে কিছু সময় বিরতি নিয়ে আলাদা এক জায়গায় এলো। ফোন ব্যাক করে কানে ধরতেই ওপাশ থেকে একজন সার্ভেন্ট হন্ততন্ত হয়ে বলল, স্যার স্যার, ঐশী ম্যামকে পাওয়া যাচ্ছে না বিকেল থেকে। জুভান স্থির হয়ে গেল। কানে জ্বালা করছে এই নিষ্ঠুর বাক্য শুনে। গলার কাছে অনেকগুলো শব্দ সাজানো, কিন্তু মুখ ফুটে কথা বেরুচ্ছে না। কি আশ্চর্য! জুভান কাপা গলায় বলল, ভালো করে খোঁজো, দেখো পেয়ে যাবে। ঘর ছেড়ে কোথায় যাবে ও? স্যার, আমরা সম্পূর্ণ ঘর তন্ন তন্ন করে খুঁজেছি, কিন্তু ম্যাম কোথাও নেই। জুভান ফোন কেটে দিল। জলদি ডায়াল নাম্বারে প্রবেশ করে অনলের নাম্বারে ডায়াল করলো। ওর হাত কাঁপছে। যদি অনলও জানে না ঈশার খবর। তখন এক রিং বাজতেই অনল ফোন রিসিভ করলো। জুভান তাড়াহুড়ো করে বলল, অনল, ঐশী কি তোর সাথে? অনল কিছুটা অবাক হলো, বলল, না তো, কেন? ঘরে নেই ও? জুভানের কপালে ভাঁজ পড়ল। পাশে থাকা দেয়ালে ঘুষি মারল সজোরে। হাত লাল হলো, রক্ত জমাট বাঁধল হাতে, কিন্তু সেই ব্যথা নিতান্তই তুচ্ছ। ঐশীর চিন্তায় তার বুকের ভেতরটা জ্বালা করছে। তাহলে দিক। জুভান, তুই ঠিক আছিস? ঐশী তো ঘরেই আছে, ভালো করে খুঁজে দেখ। না, ঐশী ঘরে নেই। শোন, তুই এক্ষুনি আমার বাড়িতে চলে আয়। কিন্তু কোনো কথা না অনল, আমিও আসছি। কোনো দিক অদিক চিন্তা না করে গাড়ির দিকে ছুটে গেল। পেছন থেকে প্রডিউসারের দৌড়ে আসলেন। জুভান গাড়িতে উঠে চটপট গাড়ির ইঞ্জিন চালু করলে প্রডিউসার হাঁপাতে হাঁপাতে গাড়ির জানালার পাশে এসে দাঁড়ালেন। জুভান ভ্রু কুঁচকে ওনার দিকে তাকালে প্রডিউসার বললেন, কোথায় যাচ্ছ? শো তো এখনো বাকি। জুভান গাড়ি স্টার্ট দিতে দিতে বলল, পার্সোনাল প্রবলেম হয়ে গেছে, এক্ষুনি যেতে হবে। দেখো জোভান, তোমার পার্সোনাল প্রবলেম তোমার প্রফেশনাল লাইফে হ্যাম্পার করছে। শো ছেড়ে তুমি এভাবে চলে যেতে পারো না। ইট উইল বি আ মিস্টেক। জুভান গাড়ি বন্ধ করে ওনার দিকে তাকালো। ভ্রুতে ভাঁজ ফেলে বলল, হ্যাম্বার করলে করুক, আই ডোন্ট কেয়ার। অতঃপর প্রডিউসারকে আর কোনো কথা বলতে না দিয়ে জুভান শোষো আওয়াজ তুলে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল। প্রডিউসার জুভানের যাওয়ার পথের দিকে তাকিয়ে জোরে হাঁপ ছাড়লেন। এই ছেলেটা এমন ঘাড়তারা কেন হলো? কারো কথা শোনে না, কাউকে পরোয়া করে না, কিন্তু কিছু করার নেই। জুভানের যা ফ্যান ফলোয়ার, তাতে ওকেই সবসময় হায়ার করতে হয়, না হলে মানুষ রীতিমতো হামলে পড়ে ওদের উপর। সবই কপাল। জুভান আর অনল বাড়ির সিসিটিভি ক্যামেরা চেক করলো, কিন্তু খুব অদ্ভুতভাবে সব সিসিটিভি ক্যামেরা কাজ করছে না। জুভান আর অনল একে অপরের দিকে তাকালো না। অনল অবাক হয়ে বলল, ঐশী বলল তুই নাকি বাড়ির সব সিসিটিভি ক্যামেরা খুলে ফেলেছিস, তাহলে এই ফুটেজগুলো কিসের? জুভান আবারও কম্পিউটারে মন দিল। কিবোর্ডে কি একটা করতে করতে বলল, যে ক্যামেরাগুলো খুব বড় ছিল, ঐশী যেগুলো দেখে নিয়েছিল, আমি সেগুলো খুলে নিয়েছি। তার বদলে মিনি সাইজের সিসিটিভি ক্যামেরা লাগিয়েছে। তুই কি করে ভাবলি ঐশীকে আমি এইভাবে নজরবিহীন খোলা ময়দানে ছেড়ে দেবো? অনল খুব একটা অবাক হলো না এই কথা শুনে। জুভান ঐশীকে কতটা ভালোবাসে সে এই একদিনে খুব ভালো করে বুঝে গেছে। ঐশী যাতে সেফ থাকে তাই অনলকে ঐশীকে সাহায্য করার জন্য পাঠিয়েছে। প্রতিনিয়ত অনল ঐশীর জন্য জুভানের পাগলামি দেখছে। শিট, আজকের কোনো ফুটেজই নেই, ওরা সব ফুটেজ ডিলিট করে দিয়েছে। এখন অন্য কোনো উপায় বের করতে হবে। কি উপায়? জুভান কপালে হাত রেখে কতক্ষণ চিন্তা করলো। ওর বুকটা ধক ধক শব্দ তুলছে। জীবনের প্রথম কোনো বিষয় নিয়ে ও এতটা ভয় পাচ্ছে। ঐশীকে সে হারাতে পারবে না, জীবনে সবকিছু হারাতে পারবে, কিন্তু ঐশীকে নয়। ঐশীবিহীন সে নিঃস্ব। ঐশীকে হারানোর চিন্তা তার ভেতরটা ধুকে ধুকে খাচ্ছে। জুভানের চোখের কোণায় জল জমা হলো, কিন্তু কেউ দেখার আগেই খুব কৌশলে সে আঙ্গুল দিয়ে জলটুকু মুছে নিল। তাকে একদমই দুর্বল হওয়া চলবে না। আমাদের সড়কে সিসিটিভি ক্যামেরা ফুটেজ দেখতে হবে, সেখান থেকে কোনো ক্লু পাওয়া যেতে পারে। ওয়াও, এটা খুব ভালো আইডিয়া। জুভান চেয়ার থেকে উঠে দাঁড়ালো। নিচে যেতে চাইলে চলবে না।
জুভান চেয়ার থেকে উঠে দাঁড়ালো। নিচে যেতে চাইলে অনল হাত দিয়ে আটকে দেয়। জুভান অবাক হয়ে তার দিকে তাকালে অনল বলে, তুই থাক, আমি যাচ্ছি। জুভান অনলের হাত নিচের থেকে ছাড়িয়ে নেয়। গমগমে সুরে বলে, তুই ভাবলি কি করে তুই যাবি আর আমি এই জায়গায় শান্তি মতো বসে থাকবো? যতক্ষণ না জানবো ঐশী কোথায়, ততক্ষণ আমার বুকে পানি আসবে না। ছাড় আমাকে। জুভান অনলের বাধা উপেক্ষা করে বেরিয়ে পড়ল। অনলও কোনো উপায় না পেয়ে জুভানের পিছু পিছু আসতে লাগলো। হাই মিস লেডিডন। কারো কথা শুনে ঐশী চোখ খুলে তাকালো। অজ্ঞান হওয়ার ইঞ্জেকশনের পাওয়ার ধীরে ধীরে কমতে লাগলো, কিন্তু ঘাড়ের দিকটা প্রচন্ড ব্যথা করছে। নাড়াতে পারছে না যন্ত্রণার কারণে। ঐশী ঘাড় উঠাতে চাইলে ব্যথায় আঁখ করে আবারও নামিয়ে ফেলে। কোনো ক্রমে চোখ খানিক উপরে তুলে সামনে থাকা লোকটার অবয়ব দেখার চেষ্টা করে। ঐশীর সামনে মহেন্দ্রলাল বাগদি দাঁড়িয়ে আছে, ওর বাবা মায়ের চতুর্থ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ খড়ি। ঐশী তাকে দেখেই আবারও চোখ বুঝল। ক্লান্ত থাকার ফলে তার কখনো তাকানো সম্ভব হলো না। চোখের পাতা আনমনে দমে এলো। মহেন্দ্রলাল ঐশীর পাশে চেয়ার টেনে বসল। ঐশীর চোখের দিকে তাকিয়ে থাকলো কিছুক্ষণ। তারপর আচমকাই ঐশীর নাক বরাবর দিল এক ঘুষি। ঐশী চমকে উঠল, নাকে ফিনকি দিয়ে রক্ত ঝরল। ঐশী যন্ত্রণায় হাত পা নাড়াতে লাগলো, কিন্তু বাধা থাকায় কিছুই করতে পারল না। মহেন্দ্রলাল ঐশীর দিকে বাঁকা হেসে তাকালো। কিছুক্ষণ মন ভরে ঐশীর ছটফটানি দেখল। অতপর ঐশীর নাক থেকে আঙ্গুল দিয়ে রক্ত এনে বলল, ইস, কত কত রক্ত ঝরেছে। ঐশী নাকের রক্ত মুখে ঠোঁটে গড়াগড়ি খেল। নাক বন্ধ হয়ে গেছে, শ্বাস নেওয়া যাচ্ছে না। তাই ঐশীও মুখ দিয়ে শ্বাস নেওয়ার চেষ্টা করলো। মহেন্দ্রলাল খুব মনোযোগ সহকারে দেখল ঐশীর এক একটা কার্যক্রম। ঐশীর দিকে তাকিয়ে বলল, বাঁচতে চাস? ঐশী হ্যাঁ না উত্তর দিল না, ঘৃণায় মুখ ফিরিয়ে নিল। মহেন্দ্রলাল রাগে ঐশীর গালে চটাস করে এক থাপ্পড় বসালো। থাপ্পড়ের চোটে ঐশীর ঠোঁট ফেটে রক্ত বেরোলো। প্রডিউসার রাগে গড়গড় করতে করতে বলল, মায়ের জেদ দেখছো? হ্যাঁ, এইটুকু মায়ের কি জেদ! মাইরা ফেলমু তোরে আজকে শালি। মহেন্দ্রলাল রাগে ছুরি হাতে নিলে পাশ থেকে একজন তার হাত আটকে নেয়। মহেন্দ্রলাল চোখ গরম করে তার দিকে তাকালে মধ্যবয়স্ক লোকটা বলে, মাথা গরম করিও না। এই মায়েরে মাইরা ফেলে ওর সাথীর খোঁজ করবা কেমনে? ওরে বাঁচানো লাগবে, আমগো স্বার্থর লাগি, বুঝলো? ওনার কথা শুনে মহেন্দ্রলাল কিছুটা নিভে এলেন। ছুরি ছিটকে মাটিতে ছুঁড়ে ফেলল, তারপর টক্ত করে। এতে ঐশীর গালে তার নখ খানিক দেবে গেলেও ঐশী চিৎকার করল না। কটমট চোখে তাকালো মহেন্দ্রলালের দিকে। মহেন্দ্রলাল চোখ গরম করে বলল, তোর সাথীর নাম কি বল? বলবো না, যা করার করে নিন। ঐশী দাঁত চেপে বলল। মহেন্দ্রলাল ঐশীকে ছেড়ে গড়গড় করল রাগে। আচমকা পাশে দাঁড়িয়ে থাকা এক লোকের গলা কেটে ফেললেন ধারালো ছুরি দিয়ে। লোকটা গলায় হাত দিয়ে মাটিতে লুটিয়ে পড়ল। ফিনকি দিয়ে রক্ত ঐশীর মুখে এসে পড়ল। ঐশী চোখ খিচে বন্ধ করে ফেলল। মহেন্দ্রলাল আবারও ঐশীর গলা চেপে ধরল, বলল, এর মতো তোরেও মাইরা ফেলমু। ভয় থাকলে বইলা দে, তোর সাথীর নাম কি ক বলছি। ঐশী পুনরায় বলল, মেরে ফেল, তাও বলবো না। মহেন্দ্রলাল রাগে গজগজ করল। ঐশীকে ছেড়ে দিয়ে পাশে দাঁড়িয়ে থাকা লোককে বলল, এই মায়েরে তেজ কমা তোরা। 3rd ডিগ্রি টর্চার কর এরে, মুখ থেকে কথা ফোটানো লাগবো আজই। মহেন্দ্রলাল চলে গেল, রেখে গেল ঐশীকে এই নরক যন্ত্রণার ভিতরে। পুলিশ স্টেশনে বসে আছে জুভান আর অনল। তবে মামলা করা তাদের উদ্দেশ্য নয়। ইন্সপেক্টর জেনারেল বিহান শিকদারের জন্য অপেক্ষা করছে তারা। বিহান জুভানের খুব ভালো বন্ধু। জুভান খবর দেওয়ার প্রায় 20 মিনিটের মধ্যে পুলিশ স্টেশনে এসে পৌঁছেছে। জুভান আর অনল বিহানকে দেখে ওর দিকে এগিয়ে গেল। বিহান তাড়াহুড়ো করে বলল, ভাবির কি হয়েছে? ফোনে ভালো করে বুঝিনি, এখন বলতো কাহিনী কি? জুভান মুখ ফুলিয়ে নিঃশ্বাস নিল, তারপর তারা দেখিয়ে বলল, এখন এসব বলার সময় নেই, আমি সড়কে সিসিটিভি ফুটেজ দেখতে এসেছি, জলদি চলো। বিহান আর দেরি করল না। জুভান যে অস্থির হয়ে আছে তা সে খুব ভালো করেই বুঝতে পারছে। বিহান ড্রয়ার থেকে চাবি নিয়ে কন্ট্রোল রুমের দিকে পা বাড়ালো। পেছন পেছন জুভান আর অনল এগিয়ে গেল। গাড়ির নাম্বার জানিস? জুভান মাথা নেড়ে না বোধক উত্তর দিল। বিহান এতে একটু চিন্তায় পড়ে গেল। জুভান বলে উঠল, আমার বাড়ির সামনের দিকটা দেখো, গাড়ি ওখান থেকে বেরিয়েছে।
বিহান ফুটেজ বদলালো। জোভানের বাড়ির সামনে কোনো সরকারি সিসিটিভি ক্যামেরা নেই, যেখানে ফুটেজ থাকার প্রশ্নই ওঠে না। কিন্তু বাড়ির সামনে 2 মাইল দূরে মেইন রোড আছে, সেখানে একটা সিসিটিভি ক্যামেরা ফিট করা। বিহান সেই ক্যামেরার ফুটেজ চেক করলো। বিকেল 4টে নাগাদ শাসা করে 2টো গাড়ি জোভানের বাড়ির রাস্তা দিয়ে গিয়েছিল। আবার সেই গাড়ি সেই রাস্তা দিয়ে বিকেল 5টা নাগাদ একই রাস্তা দিয়ে ফিরে এসেছে। জোভান গাড়ি দেখেই বলল, গাড়িটা জুম করো, কুইক কুইক। বিহান জুম করলো। গাড়ির সামনের গ্লাস দিয়ে ড্রাইভার আর একটা লোক দেখলো। জোভান আবারও বলল, আরো একটু জুম করতো। বিহান জুম করলে জোভান কিছু একটা দেখে জোভানের চোখ উজ্জ্বল হয়ে উঠল। সে তাড়াহুড়ো করে বলল, লুক, গাড়ির পিছনের সিটে ঐশীর ওড়না। এই ওড়না আমি আজকে ওকে পড়তে দেখেছিলাম। বিহানের অনল ভালো করে জুম করে ফুটেজটা দেখলো। ঐশীর দেখা পেয়ে জোভানের চোখ ভিজে এলো। এখন ঐশীর খবর পাওয়া আরো সহজ হবে। আল্লাহ রক্ষা করো আমার মেঘ বালিকাকে। বিহান গাড়ির নাম্বার নোট করলো। গাড়ির সব ফুটেজ লক্ষ্য করে দেখা গেল গাড়ি ঢাকা থেকে বেরিয়ে গেছে। সিলেটের রাস্তা দিয়ে গাড়ি এগিয়ে গেছে। জোভান আর অপেক্ষা করলো না। রাগে বেরিয়ে যেতে নিলে বিহান আটকে নেয়। জোভান চোখ গরম করে ওর দিকে তাকালে বিহান বলে, মাথা ঠান্ডা কর জোবান, আমি জানি তুই এখন একে জানে মেরে ফেলবি। জোভান দাঁত চেপে বলল, তো কি করবো একে? পূজা? কিন্তু দেখ, তুই একে মারবি কিন্তু এত ফলাফল কি আসবে? তোর জেল, তাই তো? কিন্তু যার জন্য তুই একে মারবি সে তোর জেলে যাওয়ার খবর মানতে পারবে তো? ভেবে দেখ। শীতল হয়ে এলো। চোখ বুজে নিলে ঐশীর কান্না মাখা মুখ ওর চোখের সামনে ভেসে উঠল। জোভান চলতি চোখ খুলে নিল, বলল, কি করবো এখন? ওকে এমনভাবে মারবি যেন সাপও মরে আর লাঠিও না ভাঙে। আর আমি জানি তুই অলরেডি ভেবে নিয়েছিস ওকে কিভাবে মারা যায়। এম আই রাইট? বিহানের কথা শুনে জোভানের ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটে উঠল। ওর সাথে হেসে উঠল আর 2 মুখ। এবার ঐশীর অবস্থা নাজেহাল। থাপ্পড়ের কারণে ঠোঁটের বেশিরভাগ অংশ ফেটে রক্ত ঝরছে। নাকের নিচে রক্ত জমে শুকিয়ে গেছে। জিহ্বা খানিক কেটে গেছে দাঁত লেগে। মাথার চুলগুলো এলোমেলো, উস্কো খুস্কো। হাত পায়ে দড়ি বেঁধে রাখার কারণে চিকন দাগ পড়ে গেছে। ঘাড়ের ব্যথায় আর টিকে থাকা যাচ্ছে না। ঐশী এতটাই ক্লান্ত যে চেয়ারে বসা অবস্থায় মাথা হেলিয়ে চোখ বুজে বসে আছে। মনে হচ্ছে তার নিঃশ্বাস ফুরিয়ে আসছে। এতটা যন্ত্রণা আর সহ্য করা যাচ্ছে না। ঐশীর দম আটকে আসছে। মরণ ঘণ্টা কি বেঁচে গেল? একটু পর দরজা খোলার আওয়াজ এলো ঐশীর কানে, কিন্তু চোখ খোলার শক্তি তার মধ্যে নেই। একটা মেয়ে হাতে 1 প্লেট ভাত নিয়ে ঐশীর সামনে, নে খা, হা কর। ঐশী হাঁ করল না। মেয়েটা এবার জোর করে ঐশীর গাল ধরে ভাত ওর মুখে পুরে দিল। সঙ্গে সঙ্গে ঠোঁটের কাটা জায়গায় ঐশীর জ্বলে উঠল। ঐশী জলায় গুঙিয়ে উঠল, কিন্তু তার থেকেও বেশি জ্বলল মুখের ভেতরে। ভাত সম্পূর্ণটা লাল মরিচ দিয়ে মাখানো। ঐশীর মুখের ভেতর অনেকখানি কেটে গেছে। কাটা জায়গায় লাল মরিচ লাগতেই ঐশী ছটফট করে উঠল। পানি পানি বলে গঙিয়ে উঠল ও। মেয়েটা ঐশীর ছটফটানি দেখে পৈশাচিক হাসি হাসল। জোর করে আরো ঠেসে ঠেসে মুখের ভেতর খাবার প্রবেশ করালো। আর ঐশী এতে গলা কাটা মুরগির মতন ছটফট করল শুধু। প্লেন শেষে থামলো সিলেট এয়ারপোর্টে। জোভান আর অনল প্লেন থেকে নেমে দাঁড়ালো। দুজনের মুখেই মাস্ক। এবার তাদের প্রথম কাজ মহেন্দ্রলালকে খুঁজে বের করা। ওদের গাড়ির নম্বর থেকে মহেন্দ্রলালের সব খবর নিয়েছে জোভান। সবার আগে কোথায় যাবি? জোভান মাথার তো করে দিল। রোদের আলোয় বেটে আসা চোখ দিয়ে চারপাশে চোখ বুলিয়ে বলল, প্রথমে মহেন্দ্রলালের বাড়িতে যাব। লুকিয়ে নজর রাখবো ওদের লোকের ওপরে। হয়তো ওখান থেকে ঐশীর কোনো খবর পেয়ে যাব। অনল মাথা হেলালো, যার অর্থ সে বুঝেছে। মৌলভী বাজারে বিশাল বাড়ি। বাড়ির চারপাশে লোকজন পাহারা দিচ্ছে। বাড়ির পাশের বিল্ডিং এর ছাদ থেকে জোভান দূরবীন দিয়ে বাড়িটায় নজর রাখছে। হঠাৎ এক বয়স্ক লোক বাড়ির মেইন ফটিক থেকে বের হলো। সবাই লোককে দেখে সালাম দিল। লোকটা দম্ভ ভরে গাড়ির সামনে দাঁড়ালে একজন লোক গাড়ির দরজা খুলে দেয়। জোভান এসব দেখে খানিক অবাক হয়। কে এই লোক? এ তো মহেন্দ্রলাল নয়। তবে জোভান আর দেরি করে না, জলদি ছাদ থেকে নেমে গাড়িতে উঠে বসে। পিছনে সেই লোকের গাড়ির। জোভান এক হাত দিয়ে গাড়ি চালাচ্ছে, আর এক হাত দিয়ে বিহানের নাম্বারে ডায়াল করলো। ফোন রিসিভ হতেই বলল, শোন, তোকে একটা গাড়ির নাম্বার দিচ্ছি। গাড়িটার নাম্বার থেকে তার মালিক আর মালিকের ফোন নম্বরে খোঁজ নে, আর সেই ফোন নাম্বারে কল রেকর্ড শোন। কোনো সন্দেহ কিছু পেলে আমাকে জানা, কুইক।
বিহান হ্যাঁ না বলার আগেই জুভান ফোন কেটে লোকের গাড়ি ফলো করে। এতদূর কোথায় যাচ্ছে এই লোক? একটা বাংলো বাড়িতে এসে গাড়ি থামে। জুভান সেই বাংলো বাড়ি থেকে কিছুটা দূরে নিজের গাড়ি থামায়, যাতে লোকটার সন্দেহ না হয়। এখন অপেক্ষা বিহানের কলে, তারপর যা করার করা যাবে। জুভানের হোয়াটসঅ্যাপে মেসেজ এলো। জুভান জলদি মেসেজ ওপেন করলো। একটা ভয়েস রেকর্ড। জুভান রেকর্ডটা অন করলে শোনা যায়, হ্যালো মহি, বলো। এই মায়া তো কথা কইতেছে না, এখন কি করবা? তুমি তো ওর মারতে দাও না, শালিরে মাইরা ফেলি, তারপর আমারাই খুঁজে বের করুন ওর সাথের নাম। আবার একই কথা? শোন, তুই একবার শান্তিনিকেতনে আয়, মায়াটার আচ্ছা ধোলাই কর, কথা এমনিতেই বাইরে হবে। আচ্ছা, আইতেছি। জুভান রেকর্ড বন্ধ হয়ে যায়। কল রেকর্ড বন্ধ হয়ে যায়। জুভান অবাক হয়ে থাকে কিছুক্ষণ, তারপর বাংলোর নরম প্লেটের দিকে তাকায়। বড় বড় করে লেখা শান্তিনিকেতন। জুভানের চোখের পাতা কেঁপে ওঠে, তার মানে ঐশী এই বাংলোতেই আছে। জুভানের বুক ধকপক ধকপক করে ওঠে। একটু পর অনলের মোটর বাইক এসে জুভানের সামনে থামে। জুভান অনলকে শর্টকাটে কি করতে হবে বুঝিয়ে দেয়। অনল সব ভেবে মাথা নাড়ায়। অনল চোখে রোদ চশমা লাগিয়ে শার্টের সামনের দুটো বোতাম খুলে দিল। চুলগুলো হাত দিয়ে ঠিকঠাক করে এগিয়ে গেল বাংলোর গেটের দিকে। এক্সকিউজ মি। বাংলোর সামনে দাঁড়িয়ে থাকা এক লোককে উদ্দেশ্য করে বলল অনল। লোকটা অনলকে দেখে ভ্রু কুঁচকে ফেলল। অনলকে আগাগোড়া নিরীক্ষণ করে মুখ বাঁকিয়ে বলল, কি চাই? অনল মোবাইলে একটা লোকেশন বের করে লোককে দেখিয়ে বলল, I am a Indian. I can find this location. Can you please tell me the way of this place? কালো রঙের লোক ফ্যালফ্যাল করে তাকালো অনলের দিকে, তারপর মুখে থাকা পানের পিক পাশে ফেলে দিয়ে বলল, কি কইতেছো? কিছুই বুঝবার পারতেছি না, বাংলায় কও। অনল অসহায় হওয়ার ভান করল। মহা ফ্যাসাদে পড়েছে মুখের অভিব্যক্তি যেন এরূপ। কালো লোক বন্দুক একপাশে রেখে পাশে দাঁড়িয়ে থাকা এক স্মার্ট গার্ডকে ডাক দিল। গার্ড অনলের দিকে এগিয়ে এলে জুভান সেই ফাঁকে চুপিসারে গেটের ভেতর ঢুকে যায়। কালো লোকটা সেই গার্ডকে বলল, দেখো তো বেটা, কি চাই? গার্ড অনলের দিকে তাকালে অনল পুনরায় একই কথা রিপিট করে। গার্ড অনলকে বুঝিয়ে দেয় লোকেশন। অনল খুব খুশি হওয়ার ভান ভেতর থেকে বুড়ো আঙ্গুল উঁচু করে হয়ে গেছে বললে অনল গার্ডকে ছেড়ে দিয়ে বাইকে চড়ে বসে। জোভান গুটিসুটি পায়ে ভেতরে প্রবেশ করে। এই জায়গার সব মানুষ বন্দুকে ধারণকারী, তাই তাদের সাথে পাল্লা দেওয়া খুব কঠিন কাজ। জোভানের হাতেও লাইসেন্সকৃত বন্দুক আছে, কিন্তু জোভানের হাতের অস্ত্রও কম না। কিন্তু অযথা নিজের শক্তি খরচ করা জুভানের পছন্দ না, তাই জুভান খুব সন্তর্পণে পা ফেলছে। এখন খোঁজ নেওয়া দরকার, ঐশী কই? মেয়েটা খাইছে? মধ্যবয়স্ক সেই লোক হাঁটতে হাঁটতে বলল। সম্পর্কে সে মহেন্দ্রলালের বাবা রামলাল। রামলালকে আসতে দেখে জুভান এক গাছের আড়ালে হারিয়ে যায়। রামলাল গেটের দিকে এগিয়ে গেলে জুভান হুট করে গাছের আড়াল থেকে বেরিয়ে এসে রামলালকে এক হাত দিয়ে চেপে ধরে। রামলাল ভয় পেয়ে জড়সড় হয়ে যায়, চোখ বড় বড় করে তাকায় জুভানের দিকে। সবাই জুভানকে রামলালের সাথে দেখে তাড়াহুড়ো করে ওর দিকে বন্দুক তাক করলে জুভান ওর বন্দুক রামলালের তাক করে বলে, একটা গুলি কোনো বন্দুক থেকে বের হবে তো এই মানুষটা এখানেই মারা পড়বে। সবাই কিছু বলার আগে রামলাল কপা গলায় বলে, এই সবাই বন্দুক নামাও 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 করতেছি। রামলালের কথায় সবাই বন্দুক নামিয়ে ফেলে। জুভান এবার বলে, সবাই এক জায়গায় জড়ো হও, কুইক। রামলাল ইশারা করলে সবাই এক জায়গায় এসে জড়ো হয়। রামলাল ভয়ে রীতিমতো কাঁপছে। নিজে মানুষ খুন করলেও সব সময় ছেলে মহেন্দ্রলালের ইশারাই করেছে। ছেলে থাকায় কখনো জানের পরোয়া করেনি, কিন্তু আজ ছেলে নাই, কিন্তু ফোন করা যাবে তো? রামলাল ফোনের ইশারা করার আগেই জুভান বলে ওঠে, সবার ইলেকট্রিক ডিভাইস আমার সামনে মাটিতে রাখো, মোবাইল, ঘড়ি, ল্যাপটপ, ব্লুটুথ সব। কারোর কাছে যদি কোনো ইলেকট্রিক ডিভাইস দেখি তবে এই লোক আর জ্যান্ত থাকবে না, রাখো বলছি। রামলাল এবার কান্না করে নেওয়ার উপক্রম। এই ছেলে অনেক ডেঞ্জারাস, এখন কি উপায়? এবার তো সাক্ষাৎ নরকে গিয়ে পড়বে। কি হলো, রাখো নাকি এখনই মেরে ফেলবো? জুভান চিৎকার করে বসলো। হাত দিয়ে গুলি চালানোর ভান করলো রামলাল। চিৎকার দিয়ে বলল, আরে রাখ রাখ, যা আছে সব এরে দেখা দে। সবাই একে একে সব ইলেকট্রিক ডিভাইস মাটিতে রাখে। জুভান এবার রামলালকে জিজ্ঞেস করে, ঐশী কই? ওই ঘরের ভিতরে।
আঙ্গুল দিয়ে একটা কালো রঙের ঘর দেখায় রামলাল। জুভান এবার নিচের কানে লাগানো ব্লুটুথ দিয়ে অমলকে বাড়ির ভেতরে আসতে বলে। একটু পর অনল খুব রয়ে শয়ে হাসি মুখে ভেতরে প্রবেশ করে। দোনো হাত জিন্সের পকেটে গুজে রাখা, বুক ফুলিয়ে ভেতরে প্রবেশ করলো। এমন ভাব যেন সে বিশ্ব জয় করে ফেলেছে। অনল জুভানের পাশে এসে দাঁড়ালে জুভান রামলালকে খুব সাবধানে অনলের হাতে তুলে দেয়। এবার অনল রামলালের মাথায় গুলি ঠেকিয়ে দেয়। জুভান সবার দিকে আঙ্গুল উঁচিয়ে কেউ কোনো চালাকি করবে তো আজ এই লোককে এখানে মেরে গেড়ে দেবো, মাইন্ড ইট করা। রামলালের চোখে নিদারুণ অসহায়ত্ব। মনে মনে অনবরত ছেলের নাম জপ করছে সে। ছেলে একবার আসুক, তাকে একবার বাঁচাক, ঈশ্বরের নামে শপথ করছে আর জীবনেও কাউকে খুন করবে না, ছেলের কথাতেও না। জুভান আর একটা বন্দুক ধরে চারপাশে তাকিয়ে ধীরে ধীরে এগিয়ে যেতে লাগলো সেই ঘরের দিকে। বুকের ভেতরটা তার ধুকপুক করছে। মনে হচ্ছে কত জনম পরে ঐশীর মুখ দেখবে। জুভান ঠাস করে দরজা খুলে ফেলে। সঙ্গে সঙ্গে সে থমকে যায়। ঐশীর এমন করুণ অবস্থা দেখে তার বুকে মোচড় দেয়। স্থির দাঁড়িয়ে থেকে কাঁপা কণ্ঠে ডাক দেয় সে। ঐশী। হঠাৎ চিরচেনা কারো গলার কাছে আওয়াজ শুনে ঐশীর চোখ উজ্জ্বল হয়ে যায়। সঙ্গে সঙ্গে খুব কষ্ট করে ঘাড় উঁচু করে সামনে তাকায়। ঐশী থমকে যায়। সে কি ঠিক দেখছে? ঐশীর বুকে এতদিন ধরে জমে থাকা জল হু হু করে চোখ উপচে বেরিয়ে আসে। জুভান এসেছে, তাকে এই নরক যন্ত্রণা থেকে মুক্তি দিতে জুভান এসেছে। ঐশীর বিশ্বাস হচ্ছে না। ঐশী ঠোঁট ফাটা, কথা বলতেই জ্বলে ওঠে। তাও ঐশী খুব কষ্ট করে বলল, জুভান। জুভান ঐশীর অবস্থা দেখে সম্বিত ফিরে পায়। তাড়াহুড়ো করে না, ঐশীর পাশে এসে বসে সে। পাগলের মতন ঐশীর সমস্ত শরীর হাতড়াতে থাকে। একই অবস্থা হয়েছে তার মেঘ বালিকার। জুভানের এসব সহ্য হচ্ছে না। বন্ধ করুন কেউ এই দুঃস্বপ্ন। জুভান জলদি ঐশীর সমস্ত বাঁধন খুলে দেয়। হাতে দাগ, পায়ে দাগ, মুখে থাপ্পড় দেওয়ার অজস্র চিহ্ন। জুভানের এসব দেখে কান্না এসে যাচ্ছে, কিন্তু সে দুর্বল হবে না। ঐশী আরো কথা বলবে তার আগেই জুভান ঐশীর ঠোঁটে আঙ্গুল দিয়ে ওকে চুপ করিয়ে দেয়। হুট করে ঐশীকে পাঁচকোলা করে কোলে তুলে নেয়। ঐশী জুভানের গলা জড়িয়ে ধরতে চায়, কিন্তু শক্তিতে কোলোই না। ঐশী হাত নিচে নামিয়ে দেয়। জুভান ঐশীকে কোলে করে বাইরে আসে। অনলকে দেখে ঐশীর চোখ ছানা বড়া হয়ে যায়। জুভান কি সব জেনে গেছে? অনল ওর সাথে কেন? কিন্তু এসব ভাবার আগেই ঐশী অত্যাধিক শারীরিক এবং মানসিক চাপে জুভানের কোলেই জ্ঞান হারায়। জুভান দেখে কিন্তু কিছু বলে না। জুভান ঐশীকে নিয়ে পিছন সিটে বসে। ঐশী জুভানের বুকে লেপ্টে অজ্ঞান হয়ে আছে। অনল জুভানের ইশারায় রামলালের কপালে বন্দুক ঠেকিয়ে তাকে নিয়ে গাড়িতে ওঠে। জুভান ঐশীকে নিয়ে পিছনে বসে। রামলালকে ড্রাইভিং সিটের পাশে বসিয়ে দিয়ে বন্দুকটা জুভানের হাতে দিয়ে দেয়। এবার জুভান পিছন সিট থেকে রামলালের মাথায় বন্দুক ঠেকিয়ে বসে থাকে। গাড়ি চলছে ঢাকার উদ্দেশ্যে। গাড়ি যখন সিলেট পেরিয়ে ব্রাহ্মণবাড়িয়া আসে তখন অনল রামলালকে গাড়ি থেকে নামিয়ে রাস্তার মাঝখানে রেখে দেয়। রামলাল অবাক চোখে গাড়ির দিকে তাকিয়ে আছে। জুভান জানালা থেকে আঙুল উঁচিয়ে বলল, খুব শীঘ্রই দেখা যাচ্ছে, বলে দিস তাকে। গাড়ি চলে যায়। জুভান এবার ঐশীর দিকে তাকায়। ঐশীর মুখের এই অবস্থা দেখে তার বুকটা ফেটে যাচ্ছে। জুভান নিজেকে সামলাতে না পেরে দুহাত দিয়ে ঐশীর গাল ধরে ওর সম্পূর্ণ মুখে পাগলের মতো চুমু দিতে থাকে, যেন এতদিনের তৃষ্ণা মেটাচ্ছে সে। কিছু সময় পর তার বুকের ভেতরটা শান্ত হলে ঐশীকে আবারও বুকে জড়িয়ে ধরে চোখ বুজে সে। এতক্ষণে মনের মধ্যে থাকা তুফানটা বন্ধ হলো। তার মেঘবালিকা এখন তার বুকের মাঝে, তার কাছে, একদম কাছে। ভোর হলো প্রায় অনেকক্ষণ। ঐশী জুভানের বাহু ডোরে বেঘুরে খুবই মগ্ন। আর একটু পর ঐশীর জ্ঞান ফিরবে, কিন্তু জুভানের মনে ঘুরছে চায় না ঐশী ঘুম থেকে উঠে জেগে ওকে দেখো। আর আজ যা করেছে তার জন্য তো একটু হলেও শাস্তি প্রাপ্য ওর। তাই জুভান খুব সাবধানে ঐশীকে বিছানায় শুইয়ে দিয়ে নিজের রুম থেকে বেরিয়ে যায়। ঐশী পিটপিট করে চোখ খোলে। বেশ কিছুক্ষণ লাগলো ওর সম্বিত ফিরে পেতে। আরামোরা ভাঙতেই লক্ষ্য করলো ঘাটটা এখনো অসম্ভব ব্যথা করছে, কিন্তু ঠোঁটের জ্বালা আগের থেকে অনেক কম। ঐশী আঙ্গুল ইয়ে ঠোঁট ছুলে ঠোঁটের মধ্যে নরম কিছুর অস্তিত্ব পায়। মলম মনে হয়। ঐশী এবার হাত নাড়াতেই হাতে টান খায়। আহ বলে মৃদু চিৎকার করে ঐশী হাতের দিকে তাকায়। হাতে স্যালাইন পুশ করা। ঐশী এসব দেখে ছোট্ট করে এক নিঃশ্বাস ফেলে বলে, আবারও বন্ধু, ধুর।
প্রায় আধা ঘন্টা এমন সংসেজে বসে থাকার পর একটা মেয়ে সার্ভেন্ট রুমে ঢুকলো। দরজা খোলার আওয়াজ শুনে ঐশী ভাবল হয়তো জোভান এসেছে, কিন্তু ঐশীকে ভুল প্রমাণিত করে মেয়ে সার্ভেন্ট বাটিতে স্যুপ নিয়ে রুমে প্রবেশ করলো। ঐশী আবারও এক দীর্ঘশ্বাস ফেলল। জোভান যে তাকে নিচে থেকে দেখা দিচ্ছে না সেটা খুব ভালোই আন্দাজ করতে পারছেও। ঐশী স্যুপের দিকে এক নজর তাকালো, তারপরই মুখ ঘুরিয়ে বলল, এখন খাওয়ার ইচ্ছে নেই। সার্ভেন্ট পড়ল মহা ফ্যাসাদে। ঐশীকে আকুতি মিনতি করেই লাভ হলো না, শেষ পর্যন্ত হাল ছেড়ে পড়ল। ম্যাম আপনি খাননি জানলে স্যার অনেক রেগে যাবেন, আর স্যারের রাগ যে ভয়ঙ্কর। প্লিজ ম্যাম খেয়ে নিন। ঐশী এবার মুখ ঘুরে তাকালো মেয়েটির দিকে, সোজা সাপটা বলল, তাহলে তোমার স্যারকে এসেই খাওয়াতে বলো। ম্যাম স্যার এই রুমে আসতে চাচ্ছেন না। তো আমি এখন খেতে যাচ্ছি না। মেয়েটার মুখে এবার নিদারুণ অসহায়তা ফুটে উঠল। আচ্ছা, মুসিবতে পড়া গেছে, এবার তো আর কোনো উপায় নেই। সার্ভেন্ট শেষ পর্যন্ত স্যুপ টেবিলের উপর রেখে রুম থেকে বেরিয়ে গেল। একটু পর হনহন করে চোখে মুখে আগুনের ফুলকি ঝরছে। প্রথমে খুশি হলেও এখন ঐশী জোভানের রাগ দেখে খানিক ভয় পায়। না জানি এখন ওর কি হাল করে এই বদটা। জোভান রুমে সেই কোনো ভনিতা না করে স্যুপের বাটি হাতে নেয়। এক চামচ স্যুপ ঐশীর দিকে এগিয়ে দিয়ে থমথমে গলায় বলে, খাও। ঐশী খায় না, বরং ঠোঁট মুখের ভেতরে নিয়ে যায়। জোভান এবার রাগে ঐশীর গাল ধরে জোর করে হাঁ করিয়ে স্যুপ খাইয়ে দেয়। ঐশী না চাইতেও স্যুপ গিলে ফেলে। গালে হাত ঘষে করুণ গলায় বলল, আপনি আমায় ব্যথা দিচ্ছেন। জোভান হ্যাঁ না কিছুই বলল না। আরো এক চামচ স্যুপ ঐশীর মুখের সামনে ধরল। ঐশী এবার রাগ দেখিয়ে বলল, কি হয়েছে আপনার? আমার সাথে কথা বলছে না কেন? জোভান এবার ঐশীর চোখে চোখ রাখল, কঠোর কণ্ঠে বলল, ইচ্ছে করছে না তাই, আর কিছু? জোভানের কথা শুনে ঐশীর চোখ ভিজে এলো। কান্না ভেজা গলায় বলল, এমন করে বলছেন কেন? কেমন করে বলছি? জোভানের তেরা উত্তর শুনে ঐশী দমে এলো না, বলল, আপনি খুব ভালো করে জানেন আমি কিসের কথা বলছি। জোভান উত্তর দিল না। ঐশীর মুখের দিকে আরো এক চামচ স্যুপ এগিয়ে দিল ঐশী। ঐশীর মুখের দিকে আরো এক এগিয়ে দিলে ঐশী এবার এক অবিশ্বাস্য কাজ করে বসে। হাত ছটকা দিয়ে জোভানের হাত থেকে চামচ নিচে ফেলে দেয়। জোভানিতে হতবাক হলে ঐশীর মুখে তাকিয়ে নিভে যায়। ঐশীর চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। ভেজা গলায় বলল, ও থামুন এবার, আমি আপনার এই রূপ সহ্য করতে পারছি না। প্লিজ বন্ধ করুন এসব, আমি আর নিতে পারছি না। জোভান ঐশীর অবস্থা দেখে চোখ বুজে নিঃশ্বাস নিল। তারপর রেগে ঐশীর দুই বাহু খামচে ধরল। হড়বড় করে বলল, আমার সামান্য একটু অবহেলা তুমি 5 মিনিটের জন্য সহ্য করতে পারোনি। এই তুমি দিনের পর দিন আমার অবহেলা করে এসেছো। তখন তখন আমার মধ্যে কি গেছে তার কি কোনো খেয়াল ছিল তোমার? উত্তর দাও আমাকে। ঐশী ভেজা চোখে জোভানের দিকে তাকালো, বলল, আমি আপনাকে অবহেলা করেছি কখন? করেছো তুমি, একবার না বরং 1000 বার করেছো। তুমি একবারও তোমার প্রতিশোধের কথা আমায় জানিয়েছো? না, জানাওনি, কারণ তুমি কখনোই আমায় আপন ভাবতেই পারোনি। আমাদের মনের মিল হয়েছে ঠিকই, কিন্তু তুমি সব সময় আমাকে আপন ভাবোনি। ভাবলে একা একা এত বড় রিস্ক নিতে পারতে না। আমি ভয় পাচ্ছিলাম জোভান, আমি চাইনি তুমি এসবের জন্য আমাকে ছেড়ে দাও। ঐশীর চোখের জল কোনো বাদ মানছে না। জোভান অবাক হয়ে বলল, ভয় আমাকে নিয়ে? হ্যাঁ জোভান, ভয়। আমি তোমাকে এক মুহূর্তের জন্য ছাড়তে পারবো না। জোভান এবার ঐশীকে ছেড়ে দিল। রাগ এবার তার হু হু করে বেড়ে যাচ্ছে। জোভান এবার শীতল গলায় বলল, আজ একটুর জন্য আমি আমার জীবনের সব থেকে মূল্যবান কিছু হারতে বসেছিলাম ঐশী। তোমার জন্য আমার জীবন আবারও আধারে ঢেকে যাচ্ছিল। আর আমার জীবনে তোমার থেকে মূল্যবান আর কিছুই নেই ঐশী। আর যদি তোমার কিছু হয়ে যেত? জোভান ভাবতেই ভয় কেঁপে উঠল। ঐশী অবাক হয়ে জোভানের দিকে তাকিয়ে আছে। জোভান এবার কপাল চুলকালো, তারপর ঐশীর দিকে আঙ্গুল উঁচিয়ে বলল, এর জন্য আমি তোমাকে কখনোই ক্ষমা করবো না ঐশী। জোভান চলে যেতে নিলে ঐশী জোভানের ডান হাত ধরে ফেলে। জোভান সামনে তাকিয়েই চোখ বোঝে। ঐশী করুণ গলায় বলল, আই এম সো সরি, আর হবে না এরকম।
ঐশী সেখানেই জুভান এক ঝটকা দিয়ে ঐশীর থেকে হাত ছাড়িয়ে বেরিয়ে যায় রুম থেকে। ঐশী সেখানেই হাঁটু গেড়ে বসে কান্না করতে থাকে। তার জীবনটা এরকম না হলেও পারত। ঐশী আজ এক অবিশ্বাস্য কাজ করার সময় সিদ্ধান্ত নিয়েছে। জুভানের রাগ ভাঙানোর এর থেকে ভালো উপায় আর তার মাথায় আসেনি। ঐশী আয়নার সামনে দাঁড়িয়ে আছে, পরনে সাদা জর্জেট শাড়ি, যা শরীরে জড়ানোর ফলে পেট নাভি প্রায় সব দৃশ্যমান। চুলগুলো পিঠ অব্দি ছড়ানো, চোখে মোটা করে কাজল, ঠোঁটে একটু নুড লিপস্টিক, মুখে হালকা ব্লাশ অন। ঐশী আয়নায় নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে, কোনো কমতি তো নেই। অনেক রাত হয়েছে। ঐশী ঘুমিয়েছে কিনা জানতে জুভান খুব সাবধানে রুমের দরজা খুলে ভেতরে প্রবেশ করতেই থমকে যায়। ঐশী জুভানের ঠিক সামনে দাঁড়িয়ে আছে। জুভান ঐশীকে আগাগোড়া নিরীক্ষণ করতেই তার গলা শুকিয়ে আসে। প্রচন্ড তৃষ্ণায় খা খা করতে থাকে তার বুক। জুভান এক প্রেম করে গলা জড়িয়ে ধরতেই জুভান সম্বিত ফিরে পায়। চট জলদি ঐশীকে নিচের থেকে ছাড়িয়ে নিয়ে ঘর থেকে বেরিয়ে যেতে উদ্যত হয়। সঙ্গে সঙ্গে ঐশী জুভানকে জড়িয়ে ধরে। জুভান থমকে যায়। ঐশী জুভানের বুকে নাক ঘষে কান্না ভেজা গলায় বলল, ঐশী সরি। একবার দুবার হাজারবার সরি বলছে তার জেদি বড়টাকে, আর কখনো সে এমন করবে না। ঐশী জুভানের বুক থেকে মুখ তুলে ওর চোখের দিকে তাকিয়ে শীতল গলায় বলে, এই ঐশী, আর কখনো নিজেকে জেদি বড় থেকে আলাদা করবে না, কথা দিচ্ছে সে। জুভান ঐশীর এমন করে কথা বলা দেখে না চাইতেও হেসে ফেলল। ঐশী এমন একটা মেয়ে যার উপর সে কখনোই রেগে থাকতে পারে না, মনে হয় না জীবনেও পারবে। জুভান ঐশীর কোমর জড়িয়ে ধরে ওকে নিজের সাথে মেশালো। নিজের চোখ বন্ধ করে কপালে খুব সময় নিয়ে অধর ছুঁয়ে দেয়। ঐশী আবেশে চোখ বন্ধ করে ফেলে। জুভান কপাল থেকে মুখ তুলে ঐশীর ঠোঁটের দিকে তাকায়, ঘোর মাখা গলায় বলে, আজকে কাছে আসাটা কি কিস পর্যন্ত সীমাবদ্ধ নাকি এর থেকেও বেশি কিছু? ঐশী এত লজ্জা পায়। লজ্জায় চলে যেতে নিলে জুভান হুট করে ঐশীকে পাঁচকোলা করে কোলে তুলে নেয়। ঐশী ভয় পেয়ে জুভানের গলা জড়িয়ে ধরে। আজকে পালাতে দিচ্ছি না সুন্দরী। ঐশী লজ্জায় জুভানের বুকে মুখ লুকায়। জুভান ঐশীকে বিছানায় শুইয়ে দেয়। ঐশীর চোখের দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকে। মেয়েটা লজ্জায় একেবারে নেতিয়ে যাচ্ছে। জুভান ঐশীর কপালে চুমু দিয়ে ঐশীর দিকে তাকায়। হঠাৎ তার কি একটা মনে পড়ায় বলল, তুমি অসুস্থ ঐশী, আমাদের এগুলো কি ঠিক হবে? ঐশী আঁতকে ওঠে। জুভান কি তবে থেমে যাবে? ঐশী জুভানের কলার ধরে ওকে নিচের দিকে ঝুঁকে আনে। জুভানের চোখে চোখ রেখে বলে, আপনি আমার সকল রোগের সুস্থতা জুভান। জুভান মুচকি হেসে ঐশীর শাড়ির আঁচল সরিয়ে ওর গলায় মুখ ডুবিয়ে দেয়। জুভানের এক একটা স্পর্শ ঐশীর মনে শিহরণ জাগিয়ে তোলে। একটা বিরামহীন সুখের সাগরে সাঁতার কাটতেই ঐশীর চোখ বেয়ে জল গড়িয়ে পড়ে। ইস, কি জুভান ওকে কি সুখটাই না দিচ্ছে। ও তো সুখের কারণে মরে যাচ্ছে। ঠিক যখন জুভান ঐশীর বয়স কানের কাছে ফিসফিসিয়ে বলে, আজ আমার ভালোবাসা তোমার মৃত্যু নিশ্চিত ঐশী। ঐশী চোখ বুজে মুচকি হাসে। জুভান যখন ফিসফিসিয়ে কথা বলে ঐশী তখন এই ঘোরে চলে যায়। জুভান ওকে এত ভালোবাসে কেন? কি সৌভাগ্য ওর। সময়টা প্রায় সন্ধ্যা। আকাশের রং লালাভো কালো ধারণ করেছে। একটা খোলা মাঠে হাত পা বেঁধে ফেলে রাখা হয়েছে মহেন্দ্রলালকে। আজ বিকেলের দিকে তার গাড়ি শুধু তাকে কিডন্যাপ করেছে জুভান। মহেন্দ্রলালের মুখ বাঁধা থাকায় শুধু ঘুমিয়ে যাচ্ছেন। বারবার চোখ রাঙিয়ে পাশে দাঁড়িয়ে থাকা অনলের দিকে তাকাচ্ছেন, যেন একবার ছাড়া পেলে অনলের আর রক্ষা থাকবে না। এই মিস্টার লাল। জুভানের কণ্ঠ শুনে মহেন্দ্রলাল সামনে তাকালো। জুভান মাথা নিচু করে হাতে হকি স্টিক ঘোরাতে ঘোরাতে তার দিকে এগিয়ে আসছে। জুভানকে দেখে মহেন্দ্রলালের আত্মা শুকিয়ে খাওয়া হলো। বাবার মুখে জুভানের মারাত্মক আচরণের কথা শুনেছে সে। আর আজ না জানি কি থেকে কি করে ফেলে ওকে। জুভান ধীরে সুস্থে হকি নিয়ে মহেন্দ্রলালের সামনে চেয়ার টেনে বসে। তারপর শীতল গলায় বলল, তোকে এখানে কেন আনা হয়েছে জানিস? মহেন্দ্রলালের মুখ খুলে দেওয়া হলো। সে চোখ লাল করে বলল, ওই মায়ারে লাগি। না। তাহলে কি এর লাগি? জুভান তীক্ষ্ণ চোখে তাকিয়ে বলল, আশরাফুল হককে চিনিস? পুলিশ অফিসার। জুভানের ঠোঁটে হিংস্র হাসি। আশরাফুল হক এর কথা শুনে মহেন্দ্রলালের এক ঢোক গেলেন। জুভান বলে, কি মনে পড়ছে? মহেন্দ্রলাল তাড়াহুড়ো করে মাথা নাড়ালো, যার অর্থ সে চেনে না। জুভান এবার হুট করে হকি স্টিক দিয়ে মহেন্দ্রলালের পায়ে জোরে আঘাত করল। সঙ্গে সঙ্গে মহেন্দ্রলাল ও আল্লাহ বলে আর্তনাদ করে উঠল।
জুভান এবার চেয়ার থেকে উঠে এলোপাথারি মহেন্দ্রলালের শরীরে হকি স্টিক দিয়ে আঘাত করতে লাগলো, আর মহেন্দ্রলাল ব্যথায় ছটফট করতে লাগলো। জুভান একবার পায়ে আঘাত করেছে তো আর একবার হাতে। আঘাতের কারণে মহেন্দ্রলালের শরীর মুচড়ে যাচ্ছে। সে হাত জোর করে মাপ চাইতে লাগলো জুভানের কাছে। জুভান এখন নিজের মাঝে নেই। একের পর এক আঘাত করতে লাগলো আর চিৎকার করে বলল, ওই আঘাত ঐশীর থাপ্পড় দেওয়ার জন্য। হকি স্টিক দিয়ে পায়ে মেরে ফেললো। ওই আঘাত ঐশীকে লাল মরিচ দিয়ে ভাত খাওয়ানোর জন্য। এবার মাথায় এক জোরে হকি স্টিক দিয়ে আঘাত করলো। ও আল্লাহ গো! মহেন্দ্রলাল এবার মাথায় যন্ত্রণায় জ্ঞান হারালেন। জুভান তবুও থামল না। একের পর এক মাথায় হকি স্টিক দিয়ে আঘাত করতে লাগলো আর চিৎকার করে বলতে লাগলো, এই আঘাত ঐশীকে তিনটা দিন পাশবিক কষ্ট দেওয়ার জন্য। অতিমাত্রায় মাথায় হকি স্টিক দিয়ে আঘাত পাওয়ার পর মহেন্দ্রলালের মাথার পাশ দিয়ে রক্ত গড়িয়ে পড়তে লাগলো, কিন্তু জুভান এতেও থেমে নেই। পাগলের মতো আঘাত করছে মহেন্দ্রলালকে। অনল পাশে দাঁড়িয়ে থেকে জুভানের এমন পাগলামি দেখে দৌড়ে এলো। হাত দিয়ে জুভানকে আটকানোর চেষ্টা করলে জুভান এক ঝটকা দিয়ে অনলকে ধাক্কা দেয়। অনল নিজেকে সামলে বলে, শান্ত হ জুবান, ও মরে যাবে। জুভান রাগে কাঁপতে কাঁপতে বলল, Do you think I fucking care about it? অনল জুভানের হাত আবারও ধরল, বলল, ওকে এখন মেরে ফেললে আমাদের প্ল্যান ভেস্তে যাবে। শান্ত হ তুই। জুভান রাগে হকি স্টিক দূরে ছুঁড়ে ফেলে দিয়ে জোরে জোরে শ্বাস নিতে লাগলো। তারপর মহেন্দ্রলালের দিকে তাকিয়ে বাঁকা হাসলো। হসপিটালের করিডোর দিয়ে অনল মহেন্দ্রলালকে মেডিকেল বেড করে তাড়াহুড়ো করে নিয়ে আসছে। অনল চিৎকার করে ডাকছে, ডক্টর ডক্টর প্লিজ কাম ফাস্ট। অনলের এমন পাগলের মতন চিৎকারে সবাই রোগী ফেলে অনলের দিকে তাকালো। দুজন ডাক্তার অনলের দিকে এগিয়ে এলে অনল দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে বলে, ডাক্তার, ইনি রাস্তায় এমন রক্তাক্ত পড়েছিলেন, ওনার অবস্থা আশঙ্কাজনক, প্লিজ কিছু করুন ডাক্তার। ডাক্তার অবাক হয়ে তাকালেন অনলের দিকে। এমন মানব সেবা তিনি আরো কখনোই দেখেননি, সেটা হলফ করে বলতে পারেন। অতঃপর ডাক্তার তাড়াহুড়ো করে মহেন্দ্রলালকে ওটিতে প্রবেশ করালেন। জুবান একপাশে নিজেকে আড়াল করে দাঁড়িয়ে সব লক্ষ্য করছে। একটু পর মন্ত্রী শাহিদুল হক হন্ততন্ত হয়ে হসপিটালে আসলেন। এসেই হসপিটাল মাথায় তুলে নিয়েছেন। আর একমাত্র ভাইপোর এই অবস্থা তিনি মোটেও মেনে নিতে পারছেন না। একজন সিস্টার ঔষধের ইনজেকশন ওটিতে নিয়ে যেতে গেলে শাহিদুল হক সিস্টার হাতে গ্লাভস পরে বিষযুক্ত ইনজেকশন সেই ট্রেতে রেখে মেডিসিনযুক্ত ইনজেকশন সরিয়ে ফেলল। কাজ শেষ হলেও তাড়াতাড়ি সেই জায়গা প্রস্থান করল। প্রায় আধা ঘন্টা পর ওটি থেকে ডাক্তার বিমর্ষ হয়ে বের হলো। শাহিদুল হক জলদি ডাক্তারের দিকে এগিয়ে গেল। ডাক্তার হাঁপ ছেড়ে বললেন, সরি, আমরা রোগীকে বাঁচাতে পারিনি, আপনারা লাশ নেওয়ার ব্যবস্থা করুন। শাহিদুল হক স্থির দাঁড়িয়ে রইলেন ওটির সামনে। ডাক্তার নিজের কেবিনের দিকে এগিয়ে যেতে যেতে আরেকজন ডাক্তারকে বিড়বিড় করে বলল, বিষ কোথাও থেকে আসলে সেটাই তো বুঝলাম না, কিন্তু মন্ত্রীকে এটা বললে আমার চাকরি যেতে পারে, মিথ্যে না বললে তো আর উপায় ছিল না, রক্ষা করো ভগবান। জুভান অনলের দিকে তাকিয়ে বাঁকা হাসল। কাজ হয়ে গেছে। পরদিন সকালে জুভান আর ঐশী বাইরে বেরিয়েছে। আজ সারাদিন তারা রিক্সা চড়বে আর নিজের মতো করে সময় কাটাবে। জুভান সব সময়ের মতো মুখে মাস্ক আর মাথায় কালো ক্যাপ পরে আছে। রিক্সায় উঠে ঐশী জুভানের বাহু আঁকড়ে ধরে কাঁধে মাথা রাখলো, বলল, আমি ভাবতে পারিনি আপনি আমার কাজটা এত সহজে করে ফেলবেন, থ্যাংক ইউ। জুভান ঐশীর মাথায় আলতো করে চুমু দিয়ে বলল, শুধুই থ্যাংক ইউ নাকি আরো বেশি কিছু? ঐশী জুভানের হাতে চাপড় মেরে বলল, একদম অসভ্যতামি করবেন না। জুভান ইনোসেন্ট ফেস বানিয়ে ঐশীকে বলল, এই মাসুম তরুণের ওপর তুমি এই অপবাদ দিলে কিভাবে? আমি আর অসভ্যতা? ভেরি ব্যাড। ঐশী লাজুক হেসে জুভানের হাত আরো শক্ত করে ধরল। মানুষটা একদম লাগাম ছাড়া, যা মুখে আসে তাই বলে ফেলে, কিন্তু ভালো লাগে। মানুষটা এরকমই থাকুক সব সময়, হাসি খুশি। জুভান হুট করে বলল, কালকে তোমার কাছে সেই লকেটটা চেয়েছিলাম, কেন জানতে চেয়েছিলে না? ঐশী তাকালো জুভানের দিকে, চোখ বেটে নিয়ে বলল, ওই হ্যাঁ, কি করেছেন আপনি ওই লকেট দিয়ে? বাবার লকেট কিন্তু সাবধানে না রাখলে। জুভান এবার ফোন বের করল, লাইভ টিভি অন করে ঐশীর দিকে এগিয়ে দিল। ঐশী কিছুটা অবাক হয়ে ফোন হাতে নিল। জুভান ভাবলেশীন ভাবে হাত দিয়ে চুল ঠিক করেছে। ঐশী ফোনের দিকে তাকালো, বলল, কি দেখবো? 5 মিনিট পর একটা খবর দেবে, সেটাই দেখবে। আবারও পদত্যাগ করেছেন মন্ত্রিসভার একজন গণমান্য সদস্য। তবে সেই পদত্যাগের পিছনে রয়েছে এক কাহিনী।
করুণ সেই কাহিনী আজ গণমাধ্যম একটা রেকর্ড হাতে পেয়েছে, যাতে প্রমাণ সহ বলা হয়েছে মন্ত্রী শাহিদুল হকের কুকীর্তি। মন্ত্রী শাহিদুল হক মেয়ে পাচারকারী এবং আরও অবৈধ ব্যবসার সাথে জড়িত। এমনকি জানা গেছে বিশিষ্ট পুলিশ অফিসার আশরাফুল হকের পরিবারের মৃত্যুর জনগণ এতে তুমুলভাবে অসন্তুষ্টি প্রকাশ করেছে। ভাঙচুর করেছে শাহিদুল হকের বাড়ি গাড়ি। জনগণের দাবিতে সরকার যাবজ্জীবন বরখাস্ত করেছেন এই কুখ্যাত মন্ত্রীকে। ঐশীর চোখে পানি এসে গেছে। ওর বাবার প্রতিশোধ শেষ পর্যন্ত পূরণ হয়েছে। সবাইকে শাস্তি দিতে পেরেছে ও, সবাইকে। ঐশীর বুকের উপর থেকে প্রতিশোধের পাথর নেমে গেছে। ঐশী ছলছল চোখে তাকালো জুভানের দিকে। জুভান আঙ্গুল দিয়ে ঐশীর চোখের জল মুছে নিয়ে কপালে চুমু দিল। ঐশী আবেশে চোখ বন্ধ করল। জুভান মুখ তুলে বলল, আজ থেকে তোমার মন খারাপের কারণ শেষ ঐশী। আজ যেন একবারে জল ওই চোখ থেকে না পড়ে, মনে থাকবে? ঐশী কান্না ভেজে চোখ মুছে মাথা নাড়ালো। একটু পর ঐশী অনলকে ফোন দিয়ে এই খুশির খবর জানালো। অনল আর ঐশী দুজনেই এত হাসি হাসি কথা বলছে যেন কত জনমের বন্ধুত্ব ওদের। জুভান মুগ্ধ হয়ে চেয়ে রইল ঐশীর পানে। কি অমায়িক হাসি। এতিমখানার সামনে এসে দাঁড়ালো ওদের রিক্সা। ঐশী আর জুভান নেমে এলো রিক্সা থেকে। ঐশী আগেই দৌড়ে গেল ভেতরে। জুভান মুচকি হেসে মাস্ক খুলে পিছন পিছন আসতে লাগলো। ঐশী ভেতরে প্রবেশ করতেই এক ঝাঁক বাচ্চারা খাতা কলম নিয়ে ওকে ঘিরে ধরল। ঐশী খানিক অবাক হয়ে ওদের দিকে তাকালে বাচ্চারা একসাথে বলে উঠল, আপা, ফটোগ্রাফ চাই, ফটোগ্রাফ চাই। ঐশী মুচকি হেসে দূরে দাঁড়িয়ে থাকা জুভানের দিকে তাকালো। জুভান মুচকি হাসলে ঐশী লাজুক হেসে মাথা নিচু করল। বান্দারবন থেকে আসার পথে ঐশী জুভানকে বলেছিল ওর অনেক শখ, কেউ ওর কাছে অটোগ্রাফ নিতে আসবে। আর আজ জুভানের জন্য সেই ইচ্ছে পূরণ হলো। ঐশী মুচকি হেসে একে একে বাচ্চাদের অটোগ্রাফ দিতে লাগলো। দূরে একটা হিজল ফুলের গাছের নিচে দাঁড়িয়ে ঐশীকে এক নজরে দেখে যাচ্ছে অনল। হ্যাঁ, অনল। ঐশীকে জুভানের সাথে হাসি খুশি দেখে অনলের বুকটা শান্ত হয়ে গেল। অনল আঙ্গুল দিয়ে চোখের কোণার জল মুছে হাসি হাসি মুখে বলল, আমি আমার সাধ্যের বাইরে তোমায় ভালোবেসেছিলাম ঐশী। বন্ধুর ভালোবাসাকে ভালোবাসার মতো পাপ জগতে আর কিছুই নেই। আমি সেই পাপ করেছি, সমাজের নিয়ম নীতি ভেঙে তোমায় ভালোবেসেছি। তুমি জুভানকে নিয়ে সুখী থাকো। আমি না হয় তোমায় একজন ভালো বন্ধু হিসেবে তোমার পাশে থাকবো। সময়টা পার দ্রুত হলো। কেউ সময়ের হাসি হাসি মুখে বলল, সময়টা পার দ্রুত হলো। কেউ সময়ের হাল ধরতে পারল না। সময়ের কি কখনোই ছোঁয়া যায়? যদি ছোঁয়া যেত তবে ঐশী পুনরায় সময়কে পিছিয়ে ওর বাবা মাকে বাঁচিয়ে তুলত। জুভান, অনল, ঐশী আর বাবা মা মিলে কি সুন্দর এক সংসার হতো তাদের। কিন্তু এ তো সম্ভব না। যদি আর একবার সুযোগ পেত সব বদলাবার। ঐশী জুভানের মতো প্রেমিক যুগলের গল্প কখনো শেষ হবার নয়। আজন্ম অমর হয়ে রয়ে যায় এই প্রেম কাহিনী।